সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমার অনার্স তৃতীয় বর্ষ। তোমাদের সাথে আমার যে ক্লাস তা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ, বাংলাদেশের সমাজ কাঠামো। বাংলাদেশের সমাজ কাঠামো এখানে আজকে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে আছে বাংলাদেশ প্রেক্ষিত, বাংলাদেশের সমাজ, ভূমি, নদী এবং জলবায়ুর প্রতিবেশগত প্রসঙ্গ। এখানে আমরা পড়ব, আজকে আলোচনা করব প্রতিবেশের সংজ্ঞা, প্রতিবেশের প্রকারভেদ এবং প্রতিবেশগত ব্যাখ্যা। প্রতিবেশ বলতে আমরা আসলে কি বুঝি? প্রতিবেশ বলতে সাধারণত আমরা মানব প্রতিবেশটাকেই বুঝে থাকি। এই প্রত্যয়টি আনুমানিক 1910 সালে ব্যবহার করা হয়। মূলত জনসংখ্যা ও পরিবেশকে অধ্যয়নের জন্যই এই প্রত্যয়টি ব্যবহার করা হয়, কিন্তু 1970 সাল থেকে এটি ক্রমেই আরও অনেক বিস্তৃত পরিসরে আলোচনার দাবি রাখে। জীবের বেঁচে থাকার জন্য পরিবেশ অপরিহার্য। প্রতিটি জীবের সাথে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের অবিরাম মিথস্ক্রিয়া ঘটে। জীবের সাথে তার ভৌত ও জীব উপাদানের পারস্পরিক ক্রিয়া সম্পর্কিত অধ্যয়নই হচ্ছে ইকোলজি বা প্রতিবেশ। ইকোলজি শব্দটি দুটো গ্রিক শব্দ ওইকোস এবং লোগোস থেকে এসেছে। ওইকোস শব্দের অর্থ হচ্ছে ঘর বা হাউস অথবা প্লেস টু লিভ অর্থাৎ বাস করার স্থান, এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সুতরাং শাব্দিক অর্থে প্রতিবেশ হলো তাদের বাড়িতে অথবা পরিবেশে বসবাসকারী জীবের অধ্যয়ন। বস্তুত প্রতিবেশ হলো বিভিন্ন ধরনের জীবের সাথে তাদের বায়োটিক শব্দের অর্থ হচ্ছে সজীব এবং নন বায়োটিক, দ্যাট মিন্স অজীব ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন। এবার আসো ডেফিনেশন অফ ইকোলজি বা হোয়াট ইজ ইকোলজি। প্রতিবেশ হচ্ছে বিভিন্ন ধরনের জীবের সাথে তাদের সজীব ও অজীব পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন, দ্য স্টাডি অফ হাউ অর্গানিজমস ইন্টারেক্ট উইথ দেয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ, প্রতিবেশের সংজ্ঞা দিতে গিয়ে ব্যারো বলেন, ইকোলজি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির গঠন কার্যাবলীর অধ্যয়ন হচ্ছে প্রতিবেশ। ইকোলজি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার। প্রতিবেশ হলো প্রকৃতির গঠন ও কার্য সম্পর্কে জ্ঞান আহরণ। Ecology is the study of the interactions of living organisms with one another and with their physical environment. Living things, that means এখানে soil, air, water, হ্যাঁ, অর্থাৎ প্রাণী জগতের সাথে পরিবেশের এবং পরিবেশের সাথে প্রাণী জগতের সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতাই হচ্ছে প্রতিবেশ। অর্থাৎ প্রতিবেশ হচ্ছে প্রকৃতির গঠন ও কার্য সম্পর্কে জ্ঞান আহরণ। জীব ও পরিবেশ পারস্পরিক সম্পর্কের বন্ধনে নিবিড়ভাবে জড়িত। কোনো উদ্ভিদ বা প্রাণীকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে একদিকে পরিবেশের ভৌত উপাদানের সাথে আর অন্যদিকে জৈব উপাদানের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক বজায় রেখে চলতে হয়। প্রকৃতপক্ষে জীবের সাথে পরিবেশের আন্তঃক্রিয়া ও পারস্পরিক নির্ভরশীলতার অধ্যয়নই হচ্ছে প্রতিবেশ। জীবের সাথে পরিবেশের যে আন্তঃক্রিয়া ও পারস্পরিক নির্ভরশীলতা অধ্যয়ন, সেটাই হচ্ছে প্রতিবেশ।
প্রতিবেশীর প্রকারভেদ, টাইপস অফ ইকোলজি। ইকোলজি দুই প্রকার, একটা হচ্ছে অট ইকোলজি আর একটা হচ্ছে অটো ইকোলজি আর সিন ইকোলজি। অটো ইকোলজি হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি জীব প্রজাতির বৃদ্ধির উপর পরিবেশের প্রভাব সম্পর্কিত আলোচনা বা অধ্যয়নকে অটো ইকোলজি বলে। যেমন সুন্দরবনে বসবাসকারী একটি বাঘ অথবা বাঘ প্রজাতির বাস্তু সংস্থান অধ্যয়ন। আর সিন ইকোলজি হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সাথে পরিবেশের সম্পর্কের অধ্যয়ন হচ্ছে সিন ইকোলজি। যেমন সুন্দরবনে বসবাসকারী বাঘ, হরিণ, বানর ইত্যাদি প্রজাতির সাথে পরিবেশের অধ্যয়ন। হ্যাঁ, অর্থাৎ অটো ইকোলজি হচ্ছে একটি জীব প্রজাতির বৃদ্ধির উপর পরিবেশের প্রভাব সম্পর্কিত আলোচনা। জীব প্রজাতির বৃদ্ধির উপর পরিবেশের প্রভাব সম্পর্কিত আলোচনা হচ্ছে অটো ইকোলজি। আর সিন ইকোলজি হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সাথে পরিবেশের সম্পর্কের অধ্যয়ন। বিভিন্ন প্রজাতির সাথে পরিবেশের সম্পর্কের অধ্যয়নই হচ্ছে কি সিন ইকোলজি। অর্থাৎ স্টাডি অফ ট্রি হচ্ছে কি অটো ইকোলজি। হ্যাঁ, আর স্টাডি অফ ফরেস্ট হচ্ছে সিন ইকোলজি। আগে বলেছি যে সুন্দরবনে বসবাসকারী একটি বাঘ অথবা বাঘ প্রজাতির বাস্তু সংস্থান অধ্যয়ন হচ্ছে অটো ইকোলজি। আর সিন ইকোলজিটা হচ্ছে সুন্দরবনে বসবাসকারী বাঘ, হরিণ, বানর ইত্যাদি প্রজাতির সাথে পরিবেশের যে অধ্যয়ন, সেটাই হচ্ছে সিন ইকোলজি। অর্থাৎ সিন ইকোলজিতে কি স্টাডি করা হয়? ফরেস্ট। আর অটো ইকোলজিতে কি স্টাডি করা হয়? ট্রি। এবার আসো ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম প্রকৃতিতে বায়োটিক কমিউনিটি এবং অজৈব ইনঅর্গানিক পরিবেশ সম্মিলিতভাবে একটি তন্ত্র বা সিস্টেম হিসেবে কাজ করে, যা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামে পরিচিত। ব্রিটিশ বাস্তুবিজ্ঞানী A.G. টেনসলে 1935 সালে সর্বপ্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র প্রত্যয়টি ব্যবহার করেন। ইকোসিস্টেম ইকোলজি হলো একটি জৈবিক সমষ্টি ও এর অজৈবিক পরিবেশের মধ্যকার পারস্পরিক নির্ভরশীলতা বা সমষ্টিগত নানা দিক, যা সামগ্রিক গঠনগত ও একটি জৈবিক সমষ্টি যা সামগ্রিক গঠনগত ও ক্রিয়াগতভাবে একটি ব্যবস্থা রূপে পারস্পরিক বিদ্যমান বা সমষ্টিগত নানা দিক, যা সামগ্রিক গঠনগত ও ক্রিয়াগতভাবে একটি ব্যবস্থা রূপে বিদ্যমান। এখানে ইকোসিস্টেমের একটা উদাহরণ দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট জীবের, জনসংখ্যার জীব এবং গোষ্ঠী বা প্রতিবেশ ব্যবস্থার স্বাভাবিক পরিবেশ সম্পর্কে আমরা এই ইকোসিস্টেম থেকে ধারণা পাই। পৃথিবীর স্বাভাবিক আবাসন প্রধানত 4 প্রকার, যেমন সমুদ্রের, মোহনার, মিষ্টি পানির এবং স্থলভাগের। প্রতিটি আবাসের আবার বিশেষ ভৌত শর্ত বা নিয়ন্ত্রক শর্ত, যেমন তাপমাত্রা, লবণাক্ততা ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। কোন আবাসে জীবের উপস্থিতি ও বেঁচে থাকা এবং বিস্তার নির্ভর করে ওই আবাসের পরিবেশের নিয়ন্ত্রক শর্ত বা ভৌত শর্তের প্রকৃতি এবং মাত্রার উপর। ভৌত শর্তের সাথে অভিযোজন করে আবাসের যে কোনো জীব টিকে থাকতে পারে। কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের 3টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে প্রোডিউসার্স, আর একটা হচ্ছে কনজিউমার্স, আর একটা হচ্ছে ডিকম্পোজার্স। Producers, those organisms that make their own food from sunlight or chemical energy are known as producers. প্রডিউসার কারা? যারা হচ্ছে নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে। কিভাবে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে? সানলাইটের সাহায্যে, সূর্যালোকের মাধ্যমে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে। যেমন গ্রিন প্ল্যান্টস, ট্রিজ, গাছপালা। হ্যাঁ, গাছপালা হচ্ছে নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে সূর্যালোকের সাহায্যে, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। কনজিউমার, those organisms that needs other organisms to survive, for example human beings and animals.
আচ্ছা, কনজিউমার কারা? কনজিউমার হচ্ছে যারা খাদ্য উৎপাদনের জন্য বা নিজেরা সারভাইভ করার জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হয়, যেমন মানুষ এবং অন্যান্য যে পশু পাখিগুলো আছে। এই কনজিউমার আবার হচ্ছে 3 ভাগে বিভক্ত। হার্বিভোরাস হচ্ছে এরা শুধুমাত্র ঘাস লতা পাতা খায়, যেমন র্যাবিট, কাউ ইত্যাদি। কার্নিভোরাস হচ্ছে এরা মাংসাশী, দোজ হু ইটস অনলি ফ্লেশ অফ আদার অ্যানিমালস। এরা হচ্ছে মাংসাশী প্রাণী, যেমন লায়ন, স্নেক ইত্যাদি। আর অমনিভোরাস হচ্ছে এরা সর্বভুক, দোজ অর্গানিজমস হু ইটস এভরিথিং, যেমন হিউম্যান বিংস, বিয়ার্স ইত্যাদি। অমনিভোরাস এরা সর্বভুক, এরা সব রকম খাবারই খায়। Decomposers, organisms that survive on eating dead animals. হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ছত্রাক, বিভিন্ন রকম ভাইরাস, দে আর এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম। এই ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকম ফাঙ্গাস, বিভিন্ন রকম অণুজীবগুলোও কিন্তু ইকোসিস্টেমের জন্য অপরিহার্য। আচ্ছা, ইকোসিস্টেম সাধারণত দু প্রকার। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেমন জু, পার্কস অ্যান্ড গার্ডেন, চিড়িয়াখানা, যে বিভিন্ন রকম যে পার্কগুলো আছে, যে গার্ডেনগুলো আছে, যেগুলো মানুষের তৈরি এবং মানুষই সেগুলো মেনটেন করে, এগুলোকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর ন্যাচারাল ইকোসিস্টেম হচ্ছে রিভার্স, ফরেস্টস অ্যান্ড ডেজার্টস, মরুভূমি, নদী, বন এবং মরুভূমি আর বেসিক্যালি ক্লাসিফাইড। Rivers, forests and deserts are basically classified into two major types. There are aquatic ecosystem, সজীব biosystem, and terrestrial ecosystem. হ্যাঁ, ন্যাচারাল ইকোসিস্টেমটা হচ্ছে কি নদী, বন এবং মরুভূমি, এগুলোই হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম। এখানে গ্রাফে ন্যাচারাল ইকোসিস্টেমে স্লাইডে ন্যাচারাল ইকোসিস্টেমের যে দুটো ভাগ আছে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কী কী, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম কী কী এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কী কী আছে। হ্যাঁ, ফরেস্ট, জট, মাউন্টেন, এগুলো হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। প্রতিবেশগত ব্যাখ্যার ক্ষেত্রে 1920 থেকে 1960 সাল পর্যন্ত যে দুজন তাত্ত্বিক বেশ প্রভাবশালী ভূমিকা পালন করেন, একজন হচ্ছেন রবার্ট পার্ক আর একজন হচ্ছেন আর্নেস্ট বার্জেস। পার্ক জৈবিক প্রতিবেশ দ্বারা প্রভাবিত, তবুও তিনি মনে করেন যে মানব প্রতিবেশ মূলত উদ্ভিদ এবং প্রাণী মানুষবাদে প্রতিবেশ থেকে কিছু জিনিসে ভিন্ন। যেমন মানুষ সরাসরি অন্যান্য প্রাণী, উদ্ভিদের মতো ভৌত পরিবেশের উপর নির্ভরশীল নয়। প্রযুক্তিগত উন্নয়ন মানুষকে তাদের বাসস্থান সহ বিভিন্ন কার্যাবলীতে নব সুযোগ দানের মাধ্যমে ভৌত পরিবেশের কর্তৃত্বের উপর প্রভাব ঘটাতে সক্ষম। মানব সম্প্রদায়ের বিভিন্ন ধরনের যোগাযোগের ধরনসমূহ অনেক উন্নততর, যা শুধু জৈবিক দিক থেকে আরোপিত নয় এবং প্রকৃতির অন্যান্য অংশের বিপরীতে এটি ভিন্নতর। সেদিক থেকে মানব সমাজ দুই ভাগে বিন্যস্ত। একটা হচ্ছে সজীব, বায়োটিক, এবং আরেকটা হচ্ছে সাংস্কৃতিক। প্রকৃতি এবং সমাজের এই সম্পর্কের অনেক চিত্রই ক্যাটন এবং ড্যানল্যাপের নতুন প্রতিবেশগত প্যারাডাইমের সাথে যুক্ত। ক্যাটন ও ড্যানল্যাপের নতুন পরিবেশগত প্যারাডাইম অনুযায়ী মানুষ উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দিকে বেশ উৎকর্ষশীল, যা তাদেরকে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতশীল করে তোলে ও প্রাকৃতিক শাসন এবং নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। পার্ক এবং বার্জেস মূলত তাদের মানব প্রতিবেশের মূল সূত্রগুলোকে বিভিন্ন প্রক্রিয়া ও উপাদানের মাধ্যমে নগর স্পেশাল সংগঠনের আলোচনা করেন। নগরকে মূলত 3টি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করেন তারা: কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, নাম্বার 2 প্রতিবেশগত বিশেষায়ন, নাম্বার 3 অধিক্রম এবং অনুক্রম। বার্জেস তার দ্য সিটি গ্রন্থে নগর সম্প্রসারণের তত্ত্বটিকে
আরও সুন্দরভাবে উপস্থাপন করেন। বার্জেস মূলত শিকাগো শহরকে মডেল ধরে শহর সম্প্রসারণের ধারণা দেন, যেখানে শিল্পায়িত শহরগুলোতে ভূমির বন্টন ও ব্যবহার কীরূপ তা আলোচনা করেন। বার্জেসের মতে নগর বৃদ্ধি ঘটে বিশেষ একটি বৃত্তাকার প্রক্রিয়ার মাধ্যমে, যা কয়েকটি স্তরে বিন্যস্ত। নাম্বার 1 লুপ বা কেন্দ্রস্থল, নাম্বার 2 পরিবর্তনীয় এলাকা জোন অফ ট্রানজিশন, নাম্বার 3 শ্রমজীবীদের বসতি এলাকা, 4 আবাসিক এলাকা, 5 উপশহর। প্রথম স্তর বার্জেসের তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি শহরের একটি ব্যবসায় ও বাণিজ্যের কেন্দ্রীয় এলাকা থাকে, যেখানে কেন্দ্রীভূতকরণের উদাহরণ দেখা যায়। দ্বিতীয় স্তর বার্জেসের মতে বিকেন্দ্রীভূত হতে থাকে, অর্থাৎ শিল্প ও ব্যবসায়ের প্রসারের সাথে সাথে পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে বসবাস শুরু করতে থাকে, যা জোন অফ ট্রানজিশন নামে পরিচিত। অনেক মানুষ ব্যবসায় ও ফ্যাক্টরির পাশে বসবাস করতে চায় না, সেজন্য স্থানান্তর সহজ হয়। তৃতীয় স্তর এমন একটি বসতি এলাকা গড়ে ওঠে যারা কলকারখানায় কাজ করে এবং যারা গরিব অন্য এলাকা থেকে স্থানান্তরিত অপেক্ষাকৃত অসুবিধাজনক শ্রেণী। চতুর্থ স্তর একটি উন্নত আবাসিক এলাকা গড়ে ওঠে অভিজাত ও ধনীদের জন্য। পঞ্চম স্তর উপশহর, যা শহরের বাণিজ্যিক সীমারেখার বাইরের শহর। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় একটি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে, যেখানে ভূমির বন্টন ও ব্যবহার নির্ভর করছে, কিন্তু ভৌত পরিবেশ এককভাবে নির্ধারণ করছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করছি তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।